প্রথমে ইরান, ইসরায়েল, হিজবুল্লাহ, হামাস চতুর্মুখী এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে। জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যম থেকে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। পরবর্তী ৪৮ ঘন্টা যুদ্ধবিরতি চুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে জেনারেল সাবাই ফারদের মন্তব্য, মধ্যপ্রাচ্যে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী প্রধান শক্তি। আরো জানিয়ে দেব বিশেষজ্ঞদের সতর্ক বার্তা, ইসরায়েলকে জ্বালানি সরবরাহকারী দেশগুলো যুদ্ধ অপরাধে সহায়তার জন্য অভিযুক্ত হতে পারে। এরপর জানাবো ক্রুজকে যুক্তরাষ্ট্রের আব্রামস ট্যাঙ্ক ধ্বংস করেছে রুশ সেনারা। আরো থাকছে কমলা হ্যারিস জিতলে তৃতীয় বিশ্বযুদ্ধ নিশ্চিত। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের নীতি নৈতিকতা যেভাবে ধর্ষক তৈরি করে। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। পরবর্তী ৪৮ ঘন্টা যুদ্ধবিরতি চুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিশরের সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রদূত হোসেন হারিদি জানিয়েছেন যুদ্ধবিরতি চুক্তির জন্য পরবর্তী ৪৮ ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল জাজিরার সাথে আলাপকালে তিনি বলেন, মূলত সব পক্ষই যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি প্রকাশ করেছে, কিন্তু কিছু মতবিরোধ এখনও রয়ে গেছে। হারিদি আরও উল্লেখ করেছেন, ইসরায়েল এবং হামাসের মধ্যে কিছু মতবিরোধ রয়েছে, তবে তিনি আশাবাদী যে আলোচনায় অংশ নেওয়া কারিগরি দলগুলো এই মতবিরোধগুলো সমাধান করতে সক্ষম হবে এবং চুক্তিটি সম্পূর্ণ করতে পারবে। তিনি আরো বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুঝতে পারছেন যে যুক্তরাষ্ট্র বর্তমানে প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যে রয়েছে। এদিকে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি শীঘ্রই ইরান সফরে যাবেন। এ সফরে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করবেন। গাজা যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনায় কাতার একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থকারী ভূমিকা পালন করছে। একই সময় ইরান ইসরায়েলের বিরুদ্ধে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ নেয়ার বিষয়ে ভাবছে। জেনারেল সাবাহি ফারদের মন্তব্য, মধ্যপ্রাচ্যে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী প্রধান শক্তি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফাদ বলেছেন, ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যে বিমান প্রতিরক্ষা খাতের প্রধান শক্তি। তিনি বলেন, এটি একটি অনস্বীকার্য সত্য যে এই অঞ্চলে আমরাই বিমান প্রতিরক্ষা ক্ষেত্রে নিরঙ্কুশ শক্তি এবং বিশ্বের অন্যতম প্রধান শক্তি। জেনারেল ফাদ আরো বলেন, শত্রুরা ভালো করেই জানে যে ইরান কোনো দেশের উপর নির্ভরশীল নয়, বরং ইরানের বিশেষজ্ঞদের নকশায় তৈরি করা সরঞ্জামাদি আমাদের হাতে রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ১৯৮০-এর দশকে ইরাকের চাপিয়ে দেয়া ৮ বছরের যুদ্ধ এবং দেশের সামরিক শক্তি বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়ে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির নির্দেশ প্রতিরক্ষা সক্ষমতা অর্জনে অবদান রেখেছেন। সাফাহি ফাদ দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা বিভাগ বর্তমানে দেশকে রক্ষা করার জন্য তার সেরা অবস্থানে রয়েছে। ইরান শত্রুদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে এবং প্রয়োজনীয় তাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে প্রস্তুত রয়েছে। সাবাহি ফাদ শত্রুদের কোনো ভুল হিসাব না করার পরামর্শ দিয়ে বলেন, ইরানি সেনাবাহিনী এবং বিমান প্রতিরক্ষা বাহিনীর যে কোনো সম্ভাব্য সংঘর্ষে অবশ্যই বিজয়ী হবে। বিশেষজ্ঞদের সতর্ক বার্তা, ইসরায়েলকে জ্বালানি সরবরাহকারী দেশগুলো যুদ্ধ অপরাধের সহায়তার জন্য অভিযুক্ত হতে পারে। ইহুদিবাদী ইসরায়েলকে তেল ও জ্বালানি সরবরাহ করার সাথে জড়িত দেশগুলো অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার শক্তি যে যুদ্ধ অপরাধ সংঘটিত করেছে তার সাথে জড়িত থাকার জন্য অভিযুক্ত হতে পারে। অলাভজনক অয়েল সেন্স ইন্টারন্যাশনাল বা অসিআই নামের একটি সংস্থা তাদের নতুন এক গবেষণাপত্রে এই সতর্কবার্তা জানিয়েছে। কয়েক ডজন তেল এবং জ্বালানি চালানোর বিষয়ে অনুসন্ধান চালিয়ে গবেষণাপত্রটি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, কয়েকটি দেশের পাঠানো তেল ও জ্বালানি ব্যবহার করে ইসরায়েলি বাহিনী গাজায় আগ্রাসন ও গণহত্যা চালিয়ে যাচ্ছে। গবেষকরা গত ২১শে অক্টোবর থেকে ১২ই জুলাইয়ের মধ্যে ইসরায়েলে পাঠানো ৬৫টি তেল ও জ্বালানির চালান ট্র্যাক করতে শিপিং লগ, স্যাটেলাইট চিত্র এবং অন্যান্য ওপেন সোর্স শিল্প ডেটা বিশ্লেষণ করেছেন। ওসিআই গবেষকদের বিশ্লেষণে উঠে এসেছে যে এই দেশগুলো যৌথভাবে অক্টোবর থেকে ইসরায়েলকে ৪১ লাখ টন অপরিশোধিত তেল সরবরাহ করেছে। ক্রুজকে যুক্তরাষ্ট্রের আব্রাহাম ট্যাঙ্ক ধ্বংস করেছে রুশ সেনারা। ক্রুজকে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়া ইউক্রেনের সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে রাশিয়া। দেশটির বৃহস্পতিবার দাবি করেছে তাদের সামরিক বাহিনী মার্কিন নির্মিত একটি আব্রামস ট্যাঙ্ক ধ্বংস করেছে। আগেও ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের আব্রামস ট্যাঙ্ক ধ্বংস করেছে রুশ সেনারা। কয়েকদিন আগে ইউক্রেন জানায় ক্রুস্ক অঞ্চলের ৩৫ কিলোমিটার ভিতরে তাদের সৈন্যরা ঢুকে পড়েছে। সেখানে তারা ১,১৫০ বর্গ কিলোমিটার দখল নেওয়ার ঘোষণা দেয়। এর মধ্যে ৮২টি বসতিও রয়েছে।
এই হামলার ফলে গ্লুশকোভ জেলায় সেইম নদীর একটি সেতু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখন রুশ ভূখণ্ড থেকে ইউক্রেনীয় বাহিনীকে তাড়াতে জোরে সোরে অভিযানে নেমেছে রাশিয়া। টেলিগ্রাম চ্যানেলে মেজর জেনারেল পদমর্যাদার এক রাশিয়ান কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত ফ্রন্ট লাইনে আমাদের জন্য সবকিছুই খুব ভালো এবং সবকিছুই নিয়ন্ত্রণে রয়েছে। আমরা ওদের পিকআপ ট্রাক এবং একটি আব্রামস ট্যাঙ্ক সহ প্রায় 10টি সামরিক যন্ত্রপাতি ধ্বংস করেছি। প্রতিরোধের মুখে ইউক্রেন সেনারা কোনো সক্রিয় যুদ্ধ অভিযানের চেষ্টা করেনি। 2023 সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে 31টি আব্রামস ট্যাঙ্ক দেওয়ার ঘোষণা দিয়েছিল। রাশিয়া শুরু থেকেই বলে আসছে, পশ্চিমাদের কোনো অস্ত্রের বহরই ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি পাল্টে দিতে পারবে না। রাশিয়া আরও বলেছে, ইউক্রেনকে যে সমস্ত অস্ত্র দেওয়া হবে তা সবকিছুই পুড়িয়ে দেওয়া হবে। কমলা হ্যারিস জিতলে তৃতীয় বিশ্বযুদ্ধ নিশ্চিত। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের অভিবাসন ও সীমান্ত নীতির সমালোচনা করেছেন। ট্রাম্পের দাবি, কমলা বিজয় হলে তৃতীয় বিশ্বযুদ্ধ নিশ্চিত। বুধবার উত্তর ক্যারোলিনার অ্যাশিবোরোতে এক নির্বাচনী সমাবেশে এই সমালোচনা করেন। গত 13 জুলাই পেনসিলভানিয়া খোলা জায়গায় এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে গুলি করা হয়। গুলি ট্রাম্পের কানে লাগে। এরপর খোলা জায়গায় এটিই তার প্রথম সমাবেশ। তবে এই সমাবেশে তিনি জনসাধারণের কাছাকাছি আসেননি। ট্রাম্প বুলেট প্রুফ কাছের পিছনে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, কমলা হ্যারিস আমাদের দেশকে ধ্বংস করবেন। যেভাবে তিনি সান ফ্রান্সিসকোকে ধ্বংস করেছিলেন, ঠিক তেমনি তিনি ক্যালিফোর্নিয়াকেও ধ্বংস করেছেন। তিনি বলেন, যদি কমরেড কমলা 5 নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয় হন, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ কার্যত নিশ্চিত। তিনি যা কিছু স্পষ্ট করেন সে সবকিছু ধ্বংস করে দেন। তিনি সান ফ্রান্সিসকোতে জেলা অ্যাটর্নি ছিলেন, জায়গাটা নরকে গিয়েছিল। তারপর তিনি ক্যালিফোর্নিয়া রাজ্যের অ্যাটর্নি জেনারেল হলেন, সেই জায়গাটাও পরিণত হল। এবার তিনি গোটা যুক্তরাষ্ট্রকেই এমন অবস্থায় ফেলতে যাচ্ছেন। প্রসঙ্গত, রিপাবলিকান ডেমোক্র্যাট প্রার্থীদের বাকযুদ্ধে উত্তপ্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার। নির্বাচনী সমাবেশে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে প্রতিনিয়ত কটাক্ষ করে আসছেন ট্রাম্প। এমনকি কমলাকে সমাজতান্ত্রিক পাগল বলেও কটাক্ষ করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এছাড়া তিনি মনে করেন, বাইডেনের চেয়ে কমলাকে হারানো সহজ হবে। পেনসিলভানিয়ার উইলকসবেরিতে নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেছিলেন, বাইডেনের চেয়ে কমলাকে নির্বাচনে হারানো সহজ হবে, কারণ তিনি একজন সমাজতান্ত্রিক পাগল। তার হাসিও পাগলের মতো। ট্রাম্প আরো বলেন, কমলা আমাদের দেশকে ধ্বংস করে দেবেন, অর্থনীতিকে ভেঙে ফেলবেন যতটা না এখন রয়েছেন। এছাড়া কমলাকে কটাক্ষ করে নিজেকে বেশি সুন্দর বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট। ইসরায়েলি নীতি নৈতিকতা যেভাবে ধর্ষক তৈরি করে। ফিলিস্তিনের বিরুদ্ধে ধর্ষণের ভয়ানক ঘটনার নৈতিক ও মনস্তান্ত্রিক দিক বিশ্লেষণ করলে ইহুদিবাদীদের আদর্শিক ও নৈতিক শিক্ষা দিকটি স্পষ্ট হয়ে যায়। পাস্টুডের আজকে এই নিবন্ধনে গুরুত্বপূর্ণ নৈতিক ওই বিষয়টির উপরে সংক্ষিপ্তভাবে দৃষ্টি দেওয়ার চেষ্টা করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে নেগেভ মরুভূমিতে অবস্থিত সেদিতিমান ডিটেনশন সেন্টারে ইসরায়েলি রক্ষীদের মাধ্যমে ফিলিস্তিনি বন্দীদের উপর গণধর্ষণের ছবি প্রকাশিত হয়েছে। ওই ন্যাক্কারজনক ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক হওয়া সত্ত্বেও ইসরায়েলি সমাজের একটি অংশ এই অমানবিক আচরণকে সুরক্ষা দিয়েছে। প্রকাশিত ভিডিওগুলোতে ফিলিস্তিনি বন্দীদের ধর্ষণে নিয়োজিত 10 জন রিজার্ভ সৈন্যকে গ্রেপ্তারের পর এই লোকদের সমর্থনে কিছু সরকারি মন্ত্রীসহ অতি ডানপন্থী গোষ্ঠীগুলো থেকে প্রতিবাদের ঝড় উঠেছে। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এ প্রসঙ্গে বলেছেন, নিরাপত্তার স্বার্থে গণধর্ষণ অনুমোদিত। একইভাবে অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ নিজেও ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ না করেও ওই ভিডিও প্রকাশে ক্ষুব্ধ হয়েছেন। তিনি বরং যারা এই ভিডিওগুলো প্রকাশ করেছে তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন। এসব ঘটনা ইসরায়েলিদের অভ্যন্তরীণ নীতি নৈতিকতার চরম দুর্ব্যবস্থাকেই তুলে ধরেন। গত কয়েক দশকে ইসরায়েলিরা ফিলিস্তিনিদেরকে পরিকল্পিতভাবে মানবিক মূল্যবোধহীন বলে দেখানোর চেষ্টা করেছে এবং নিজেদেরকে ইসরায়েলিদের চেয়ে নিম্ন নৈতিক মানসম্পন্ন মানুষ হিসেবে চিহ্নিত করেছে। অন্য কথায়, উপনিবেশবাদ বিরোধী দার্শনিক ফ্রান্সিস ফানন ওই উপনিবেশিক প্রক্রিয়াকে বর্ণনা করতে গিয়ে বলেছেন, ফিলিস্তিনিরা মানব প্রাণী হিসাবে পরিচিত। এইভাবে ফিলিস্তিনিদের নৈতিকভাবে দুর্বল এবং মূল্যহীন হিসাবে দেখা হয়। তাই তাদের বিরুদ্ধে সহিংসতা ও আগ্রাসনকে কেবল অর্থনৈতিক হিসেবে বিবেচনা করা হয় না, তাই নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে নির্যাতন করাকে একটি ন্যায়সঙ্গত পদক্ষেপ হিসেবে মনে করা হয়।
এজন্য ইসরায়েলি যেসব সেনা ও আগ্রাসন চালিয়েছিল তারা তাদের নৈতিক শ্রেষ্ঠিত্ব প্রতিপক্ষকে অমানুষ মনে করার কারণে নিজেদেরকে দোষী বলে অনুভব করে না। এমনকি তারা ইসরায়েলি সমাজের বৃহৎ অংশের সমর্থনও পেয়ে থাকেন। ইসরায়েলিরা বিশ্বাস করে যে স্থায়ী যুদ্ধে বেঁচে থাকার জন্য কোনো পদক্ষেপই ন্যায়সঙ্গত। তাছাড়া পশ্চিমা বর্ণবাদী দৃষ্টিভঙ্গি অনুযায়ী মধ্যপ্রাচ্যের বর্বরতার বিরুদ্ধে লড়াই করা উচিত, আর মধ্যপ্রাচ্যে পশ্চিমা সভ্যতার প্রতিনিধি হলো ইসরায়েল। সুতরাং ইসরায়েলকেই ফিলিস্তিনিদের বিরুদ্ধে লড়তে হবে। এ কারণে ফিলিস্তিনে ইসরায়েলি সহিংসতাকে পশ্চিমারা ন্যায্য বলে মনে করেন।